জীববিজ্ঞান প্রথম পত্র উদ্ভিদ শরীরতত্ত্ব। যে শরীরবৃত্তীয় প্রক্রিয়ায় উদ্ভিদ জীবস্থ কোষ ক্লোরোফিল আলোক শক্তিতে এটিপি এবং এনএডিপি প্লাস এইচ প্লাস নামক মাধ্যম রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে এবং ওই রাসায়নিক শক্তিকে এটিপি এনএডিপি এইচ কাজে লাগিয়ে CO2 বিজারণের মাধ্যমে কার্বোহাইড্রেট শর্করা জাতীয় খাদ্য প্রস্তুত ও উপজাতক হিসেবে O2 নির্গমন করে তাকে সালোক সংশ্লেষণ বা ফটোসিনথেসিস বলে। নিচের রাসায়নিক বিক্রিয়াটির মাধ্যমে উচ্চতর উদ্ভিদের সংশ্লেষিত সালোক সংশ্লেষণ প্রক্রিয়া দেখানো যায়। সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় 1 নং হেক্সোজ শর্করা প্রস্তুত করতে 6 অণু CO2 ও 12 অণু H2O প্রয়োজন পড়ে এবং 50 থেকে 60 ফোটন কণা ব্যবহৃত হয়, অর্থাৎ 50 থেকে 60 ফোটন কণা। এছাড়াও সালোক সংশ্লেষণের একটি জটিল জারণ বিজারণ প্রক্রিয়া বলা হয়। এখানে O2 থেকে একদিকে O2 মুক্ত হয়, অন্যদিকে তেমনি CO2 থেকে হাইড্রোজেন মুক্ত হয়। সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় অণু গ্লুকোজের সাথে 6 অণু অক্সিজেন তৈরি হয়। সালোক সংশ্লেষণের প্রতিটি ধাপ বুঝতে হলে নিম্নলিখিত বিষয়গুলি সম্বন্ধে জানতে হবে। সালোক সংশ্লেষণের অণু ও অঙ্গাণু। সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটি শুরু থেকে শেষ পর্যন্ত ক্লোরোপ্লাস্ট নামক সাইটোপ্লাজমিক অঙ্গাণুতেই ঘটে থাকে। ক্লোরোপ্লাস্ট নামক সবুজ শৈবাল, বায়োফাইট, টেরিডোফাইট, জিমনোস্পার্ম এবং অ্যাঞ্জিওস্পার্ম উদ্ভিদে সায়ানোব্যাকটেরিয়ার ক্লোরোপ্লাস্ট নেই, তবে থ্যালাকয়েড নামে ফটোসিনথেটিক পিগমেন্ট থাকে। অন্যান্য কিছু শৈবাল, লোহিত শৈবাল, বাদামি শৈবাল ইত্যাদি পিগমেন্টসমূহ ক্রোমাটোফোর নামক অঙ্গাণুতে থাকে। ক্রোমাটোফোরের অবস্থান। ক্লোরোপ্লাস্টই হল সালোক সংশ্লেষণের অবস্থান। উদ্ভিদের যে অঙ্গে ক্লোরোপ্লাস্ট থাকে সে অঙ্গ সবুজ হয়। অন্যভাবে বলা যায়, উদ্ভিদের সবুজ অংশে ক্লোরোপ্লাস্ট থাকে। সবুজ শৈবালে রিক্সিয়া, মার্চান্টিয়া এর মতো থ্যালয়েড উদ্ভিদে বায়োফাইট প্রায় সমস্ত দেহেই ক্লোরোপ্লাস্ট থাকে। তবে উচ্চশ্রেণীর উদ্ভিদে কচি কাণ্ড ও পাতায় ক্লোরোপ্লাস্ট থাকে। সবচেয়ে বেশি ক্লোরোপ্লাস্ট থাকে পাতায়। তাই সামগ্রিক বিবেচনায় সবুজ পাতায় ফটোসিনথেটিক এর মাধ্যম প্রধান অঙ্গ হিসেবে চিহ্নিত করা হয়। পাতায় মেসোফিল টিস্যুতে ক্লোরোপ্লাস্ট বিন্যস্ত থাকে। পাতার নিচের ত্বকে অনেক স্ট্রোমাটা থাকে। স্ট্রোমাটার মাধ্যমে বাতাস থেকে CO2 গৃহীত হয় এবং ভেতর থেকে বাতাসে O2 গৃহীত হয়। ফলে ফটোসিনথেসিস প্রক্রিয়া সহজ হয়। ফটোসিনথেসিস অঙ্গ উদ্ভিদের সবুজ অঙ্গ, বিশেষত সবুজ পাতা। ফটোসিনথেসিস অঙ্গাণু ক্লোরোপ্লাস্ট। ফটোসিনথেসিসের স্থান ক্লোরোপ্লাস্টের থ্যালাকয়েড। রঞ্জক পদার্থ। যে সকল রঞ্জক পদার্থ সালোক সংশ্লেষণে জড়িত সেগুলো হচ্ছে ক্লোরোফিল, ক্যারোটিনয়েডস এবং ফাইকোবিলিনস। ক্লোরোফিল হলো জীবকোষের ক্লোরোপ্লাস্টে অবস্থিত সবুজ বর্ণ রঞ্জক পদার্থ যা উদ্ভিদের খাদ্য তৈরিতে সাহায্য করে। ক্লোরোফিল পিগমেন্টে প্লাস্টিড তথা ক্লোরোপ্লাস্ট থাকে, আর ক্লোরোপ্লাস্টের পাতায় মেসোফিল টিস্যুতে অধিক পরিমাণ থাকে। অর্থাৎ ক্লোরোপ্লাস্ট থাকে, ক্লোরোপ্লাস্ট পাতার মেসোফিল টিস্যুতে অধিক পরিমাণে থাকে। সাধারণত উচ্চশ্রেণীর উদ্ভিদে ক্লোরোপ্লাস্টে ক্লোরোফিল A এবং ক্লোরোফিল B, ClA ও CHLB ও CHLA, জ্যান্থোফিল ও ক্যারোটিন পিগমেন্ট থাকে। CHLA হলদে সবুজ বর্ণের, CHLB নীলাভ সবুজ বর্ণের, জ্যান্থোফিল হলুদ ও ক্যারোটিনয়েডস কমলা বর্ণের। এগুলো ছাড়াও ব্যাকটেরিয়া এবং শৈবালে ভিন্ন ধরনের ক্লোরোফিল থাকে। ক্লোরোফিল বি এবং ক্যারোটিনয়েড সহযোগী পিগমেন্ট বা অ্যান্টেনা কমপ্লেক্স বলে, কারণ এদের শোষিত আলোক শক্তি ক্লোরোফিল A কে প্রদান করে। ক্লোরোফিল A হলো সক্রিয় অণু। ক্লোরোফিলের অণুর সংখ্যা নিম্নরূপ। ক্লোরোফিল A এর ক্ষেত্রে C55, H72, O5 and 4 mg। ক্লোরোফিল B এর ক্ষেত্রে C55, H70, O6 and 4 mg। ক্যারোটিনয়েডস। ক্লোরোপ্লাস্টে সবুজ ক্লোরোফিল ছাড়াও হলুদ, কমলা, বাদামি প্রভৃতি বর্ণের রঞ্জক থাকে। এগুলো একসাথে ক্যারোটিনয়েডস বলে। এদের মধ্যে ক্যারোটিন কমলা বর্ণের এবং জ্যান্থোফিন হলুদ বর্ণের। এদের আণবিক সংকেত ক্যারোটিনের ক্ষেত্রে C40, H25 এবং O, এবং জ্যান্থোফিলের ক্ষেত্রে C40, H60, H56, আগেরটি 56 ছিল, এবং O2, অর্থাৎ জ্যান্থোফিলে একটি O বেশি। ফাইকোবিলিনস। নীল রঙের রঞ্জক পদার্থের নাম ফাইকোবিলিনস এবং লাল রঙের রঞ্জক পদার্থের নাম ফাইকোএরিথ্রিন। এই দুটি রঞ্জক পদার্থকে একত্রে ফাইকোবিলিনস বলে, অর্থাৎ ফাইকোসায়ানিন এবং ফাইকোএরিথ্রিনকে একত্রে ফাইকোবিলিনস বলে। সায়ানোব্যাকটেরিয়া ও লোহিত শৈবালে এদের পাওয়া যায়। এদের আণবিক সংকেত ফাইকোসায়ানিন।
C34H44O8N4, phycoerythrin C34H46O8N4। সালোক সংশ্লেষণের জন্য মূল পিগমেন্ট হলো ক্লোরোফিল এ। ক্যারোটিনয়েডস ও ফাইকোবিলিনসের মূল আনুষঙ্গিক পিগমেন্ট বা অ্যান্টেনা পিগমেন্টের কারণ এরা আলোক শক্তি শোষণ করে ক্লোরোফিল এ কে প্রদান করে। আলোর পরিচয়। আলো এক ধরনের তড়িৎচুম্বকীয় বিকিরণ। এর উৎস হলো সূর্য। সূর্য একটি বিরাট উত্তপ্ত পরমাণু চুল্লি। এখানে অনবরত হাইড্রোজেন পরমাণু হিলিয়াম পরমাণুতে পরিবর্তিত হচ্ছে। সূর্যের উত্তপ্ত কেন্দ্রে হাইড্রোজেন পরমাণু থেকে হিলিয়াম পরমাণুতে রূপান্তরিত সময় যেই শক্তি বিকিরিত হয় তাকে ফোটন কণা বলে। এক্স রে ও গামা রশ্মির তরঙ্গদৈর্ঘ্য অনেক কম এবং ইনফ্রারেড ও রেডিও রে তরঙ্গদৈর্ঘ্য অনেক বেশি। আলোক তরঙ্গ শুধুমাত্র দৃশ্যমান আলো আমরা দেখতে পাই, যা সাদা আলো নামে পরিচিত। আলোক বর্ণালী। দৃশ্যমান আলো অনেকগুলো তরঙ্গ স্পেকট্রাম মাত্র। দৃশ্যমান আলোর প্রকৃতি বোঝানোর জন্য যে একক প্রকাশ করা হয় তাকে ন্যানোমিটার 10⁻⁹ মিটার বলে। দৃশ্যমান আলোর একটি প্রিজমের ভেতর দিয়ে প্রবেশ করানো হলে অভ্যন্তরস্থ যে তড়িৎ তরঙ্গ রয়েছে তা পরস্পর থেকে পৃথক হয়ে পড়ে। এর মধ্যে মোট 60 ধরনের তড়িৎ তরঙ্গ রয়েছে, যা সর্বনিম্ন দৈর্ঘ্য হলো 390 ন্যানোমিটার এবং সর্বোচ্চ দৈর্ঘ্য 760 ন্যানোমিটার। এসব তরঙ্গ দৈর্ঘ্য প্রতিফলিত আমাদের চোখে ধরা পড়ে, প্রত্যেকটি ভিন্ন ভিন্ন রঙে ধরা পড়ে। এগুলো হলো বেগুনি, নীল, নীলাভ সবুজ বা আসমানি সবুজ, হলুদ, কমলা এবং লাল। এগুলো অধ্যক্ষ নিয়ে সংক্ষিপ্ত নাম বেনিয়া সহকালা বিব্রিয়গীয় হয়েছে। আলোক বর্ণালী বলে এগুলোকে। নিচে বর্ণালীর নাম ও তরঙ্গদৈর্ঘ্য দেওয়া হলো। আলোর শোষণ বর্ণালী। আলো কোনো বস্তুর উপর আপতিত হলে তা কিছু অংশ শোষিত হয়, আর বস্তুর উপর আপতিত হলে ভিন্ন আলোক তরঙ্গ যেই পরিমাণ শোষিত হয় তাকে শোষণ বর্ণালী অ্যাবজর্পশন স্পেকট্রাম বলে। আপতিত আলো 83% ক্লোরোপ্লাস্ট কর্তৃক শোষিত হয়, 12% বায়ুমণ্ডলে প্রতিফলিত হয় এবং বাকি 5% ভূগর্ভে প্রসারিত বা বিলীন হয়ে যায়। পাতায় শোষিত সালোক শোষণের মোট পরিমাণ মাত্র 0.5 থেকে 3.5 ক্লোরোফিল ও অন্যান্য রঞ্জক পদার্থ কর্তৃক শোষিত হয়। আলোর কার্যাবলী বর্ণালী। ফটোসিনথেসিস প্রক্রিয়া আলো কার্যক্ষমতাকে বলা হয় কার্যবর্ণালী। সালোক শোষণের সময় বেগুনি, নীল, কমলা, লাল আলো বেশি ব্যবহৃত হয় এবং বাকি আলো অত্যন্ত কম ব্যবহৃত হয়। এসব আলো হিসেবে লাল আলোতে সালোক সংশ্লেষণ বেশি হয়। ফটোসিস্টেম। ক্লোরোফিলের অণুসমূহ, সাথী অ্যান্টেনা পিগমেন্ট অণুসমূহ এবং এর সাথে সংশ্লিষ্ট ফটো ইলেকট্রন গ্রহীতাসমূহ একসাথে একটি ইউনিট হিসেবে অবস্থান করে এবং কাজ করে। এই ইউনিটকে ফটোসিস্টেম বলে। ক্লোরোপ্লাস্টের থ্যালয়েড মেমব্রেনে অবস্থিত আলোক শোষণকারী কমপ্লেক্সকেই লাইট হারভেস্টিং কমপ্লেক্সকে ফটোসিস্টেম বলা হয়। প্রতিটি ফটোসিস্টেম একটি বিক্রিয়া কেন্দ্র এবং কয়েকশত অ্যান্টেনা পিগমেন্ট থাকে। আলোক শক্তি শোষণ করে বিক্রিয়া কেন্দ্র ক্লোরোফিল এ কে প্রদান করে। একটি প্রাথমিক ইলেকট্রন গ্রহীতা থাকে। থ্যালয়েড মেমব্রেনে কিছুটা দূরে বজায় রেখে পাশাপাশি দু প্রকার ফটোসিস্টেম থাকে, যথা ফটোসিস্টেম 1 PS1 ও ফটোসিস্টেম 2 PS2 আগে আবিষ্কৃত হয়েছে এবং PS2 পরে আবিষ্কৃত হয়েছে। আবিষ্কার ধারাবাহিকতা অনুসারে নামকরণ এরকম করা হয়েছে। PS1 এর ক্ষেত্রে দেখা যায় এই বিক্রিয়ায় কেন্দ্রে ক্লোরোফিল এ অণু 700 ন্যানোমিটার তরঙ্গদৈর্ঘ্যের আলোক অত্যন্ত প্রবলভাবে শোষণ করে, তাই বাকি বলা হয় PS700। PS2 এ দেখা যায় এই বিক্রিয়ার কেন্দ্রে আলো ক্লোরোফিল এ অণুটি 680 ন্যানোমিটার তরঙ্গদৈর্ঘ্যের আলো অত্যন্ত প্রবল শোষণ করে, তাই একে PS680 বলা হয়। প্রতিটি ফটো সিস্টেমে 3টি অংশ থাকে, যথা আলোক শোষণ অঞ্চল, লাইট হারভেস্টিং পার্ট, বিক্রিয়া কেন্দ্র, রিঅ্যাকশন সেন্টার এবং ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন ইটিসি। 760 ও 680 অন্যান্য ক্লোরোফিল অণুর সাথে গঠনগতভাবে একই রকম। ফটো সিস্টেমে বিদ্যমান প্রোটিনের সাথে বিশেষ ইন্টারঅ্যাকশন কারণে সূর্যশক্তি শোষণ এদের বিশেষ অ্যান্টেনা রয়েছে। এদিক থেকে এরা পৃথক ধরনের। দুটি ভিন্ন তরঙ্গদৈর্ঘ্যে আলোকরশ্মি প্রয়োগ করে সালোক শোষণের হার বৃদ্ধি ঘটনাকে এমারসন প্রভাব এমারসন এফেক্ট বলে। ফটোসিনথেটিক ইউনিট ক্লোরোপ্লাস্টের থ্যালয়েড মেমব্রেনে অবস্থিত ফটোসিস্টেমিক ইউনিট হিসেবে কাজ করে। এতে আলোক ফোটন শোষণ করার জন্য বিভিন্ন রঞ্জক অণু 300 থেকে 400 অণু, সক্রিয় অণু ক্লোরোফিল এ এবং একগুচ্ছ বিশেষ ধরনের প্রোটিন, ইলেকট্রন গ্রহীতা ইটিসি গুচ্ছাকারে পাশাপাশি একটি কার্যকর ইউনিট হিসেবে অবস্থান করে। একসময় এই ইউনিটকে কোয়ান্টাজোম বলা হতো। কোয়ান্টাম থেকে কোয়ান্টাজোম শব্দটি এসেছে, যার অর্থ বিভাজিত ইউনিট। ফটো অ্যাক্টিভেশন। পিগমেন্ট অণুর একটি ইলেকট্রন আলোক শক্তি শোষণ এবং শোষণকৃত হওয়াকে বলা হয় ফটো অ্যাক্টিভেশন। ফটোসিস্টেম 1 ও ফটোসিস্টেম 2 এর মধ্যে পার্থক্য। ফটোসিস্টেম 1 ক্লোরোপ্লাস্টের গ্রানার থ্যালয়েড পর্দার বাইরের দিকে অবস্থিত। ফটোসিস্টেম 2 ক্লোরোপ্লাস্টের গ্রানার থ্যালয়েড পর্দার ভেতরের দিকে অবস্থিত। অর্থাৎ 1 এটি বাইরের দিকে এবং 2 এটি ভেতরের দিকে। বিক্রিয়ার কেন্দ্রে A700 থাকে,
বিক্রিয়ার কেন্দ্রে ক্লোরোফিল A680 থাকে। ফটোসিস্টেম 1 চক্রীয় ও অচক্রীয় ফসফোরিলেশন উভয়ের সাথে সম্পর্কযুক্ত, কেবলমাত্র চক্রীয় ফটোসিলেশনের সাথে সম্পর্কযুক্ত। অপেক্ষাকৃত বেশি পরিমাণ ক্লোরোফিল এ থাকে, অপেক্ষাকৃত কম পরিমাণ ক্লোরোফিল এ থাকে। NADP বিজারণে ইলেকট্রন গ্রহণ করে, NADP বিজারণে প্রোটন গ্রহণ করে। PS11 থেকে এসে পূর্ণ হয়, পানি থেকে এসে পূর্ণ হয়। এটি ফটোলাইসিসের সাথে সংযুক্ত নয়, এতে সংযুক্ত থাকে পানি বিজারণকারী এনজাইম এবং পানিতে সংশ্লেষিত হয়ে ইলেকট্রন, প্রোটন, অক্সিজেন তৈরি হয়। বিক্রিয়া কেন্দ্র 700 ন্যানোমিটার আর বিক্রিয়া কেন্দ্র এখানে 680 ন্যানোমিটার। বিক্রিয়া কেন্দ্র ফটোসিস্টেমে একটি বিক্রিয়া কেন্দ্র থাকে। বিক্রিয়া কেন্দ্রে অল্প সংখ্যক প্রোটিন থাকে। প্রতিটি প্রোটিন একদিকে এক জোড়া বিশেষ ধরনের ক্লোরোফিল এর সাথে যুক্ত এবং অপরদিকে একটি প্রাথমিক ইলেকট্রন গ্রহীতার সাথে সংযুক্ত থাকে। প্রাথমিক গ্রহীতা থেকে ইলেকট্রনটি একটি ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের মাধ্যমে অগ্রসর হয়। বিক্রিয়া কেন্দ্রে বিশেষ ক্লোরোফিল একটি ইলেকট্রনের প্রাথমিক ইলেকট্রন গ্রহীতাকে গ্রহণ করলে শোষিত আলোক শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হতে পারে। বিক্রিয়া কেন্দ্রে থ্যালোয়েড মেমব্রেন বাইলেয়ার অবস্থিত। অ্যাটমের নিম্ন শক্তি বলয় ও উচ্চ শক্তির বলয়ের মধ্যে শক্তির যে পার্থক্য সৃষ্টি হয় তা অবশ্য শোষিত আলোক শক্তির সমান হবে। এই শক্তি সমান না হলে আলোর ফোটন শক্তি হবে না। আলোর সমাবিভাজন ফটোলাইসিস অফ ওয়াটার ফটোসিস্টেম 2 PS-তে পানির অণুর বিভাজন ঘটে, যার ফলে ইলেকট্রন ও প্রোটন এবং অক্সিজেন গ্যাস নির্গত হয়। PS11 হতে ইলেকট্রন বেরোয় প্রাথমিক ইলেকট্রন গ্রহীতা চলে গেলে এতে P680 অক্সিডেজ হয় এবং প্রচণ্ডভাবে ইলেকট্রন নেগেটিভ হয়। ফলে P680 শক্তি প্রয়োগ করে পানির অণু ভেঙে ইলেকট্রন বের করে দিতে পারে। বায়ুতে সবচেয়ে শক্তিশালী অক্সিজেন হলো P680+। এটি এনজাইম সাব ইউনিট ওয়াটার স্প্লিটিং এনজাইম পানি ভাঙনে সহায়তা করে। এছাড়াও Mn++ ও Cl- আয়নে এতে সহায়তা করে। একটি থ্যালয়েড মেমব্রেন প্রকোষ্ঠের দিকে থাকে। এক অণু অক্সিজেন ত্যাগ করে 2 অণু পানি বিসর্জিত করে। এতে 4টি ইলেকট্রন সৃষ্টি হয়, অর্থাৎ 4H2O = 4H++ 4 ইলেকট্রন প্লাস O2। PS2 হতে একটি ইলেকট্রন ইটিসি দিয়ে প্রবাহিত হয়ে NADP পর্যন্ত পৌঁছাতে আরও 2টি ফোটনের প্রয়োজন পড়ে। একটি ফোটন শোষণ করে PS2 এর ফোটন শক্তি শোষণ করে PS1 এটি শুরু হয় পানির অক্সিডেশন ও অক্সিজেন তৈরির মাধ্যমে। প্রতিটি NADP+H তৈরির জন্য 2টি ইলেকট্রনের প্রয়োজন হয়। শোষণে NADH ও H+ থেকে এই স্বতঃস্ফূর্তভাবে O2 মিলিত হয়ে পানি তৈরি করে। আর ফটোসিনথেসিস প্রক্রিয়ায় শক্তি খরচ করে পানি থেকে ইলেকট্রন NADP-তে যায়। শোষণে উচ্চ শক্তি NADP H+ থেকে অল্প শক্তি পানি তৈরি হয়। আর ফটোসিনথেসিসের এই অল্প শক্তি পানি হতে উচ্চ শক্তি NADP H+ তৈরি হয়। অক্সিজেন O2 এবং উপজাত H বাই প্রোডাক্ট হিসেবে উৎপন্ন হয়। অক্সিজেনের বর্জ্যবস্তু তাই পরিবেশে ত্যায্য হয়। H+ প্রোটন গ্রেডিয়েন্ট তৈরি করে। দেহে অক্সিজেনের অভাব হলে প্রথমে স্নায়ুকোষের মৃত্যু ঘটে। পানি বিয়োজনের কেবল আলোর উপস্থিতিতে ঘটে, তাই এর নাম দেওয়া হয়েছে ফটোলাইসিস। ফটোসিনথেসিস প্রক্রিয়া বিস্তারিত ঘটনা বিজ্ঞানীগণ উন্মোচন করেছেন। ফটোসিস্টেম 2 পানির অণু ভেঙে গিয়ে অক্সিজেন থেকে হাইড্রোজেন ও ইলেকট্রন পৃথক করে ঘটনা তা দিয়ে কার্বোহাইড্রেট উৎপন্ন করে। বিজ্ঞানীগণ এখন চাচ্ছেন এই প্রক্রিয়ায় সৃষ্ট হাইড্রোজেন ও ইলেকট্রন কার্বোহাইড্রেট তৈরির পরিবর্তে সরাসরি ইলেকট্রিসিটি বা জ্বালানি করতে। এই প্রক্রিয়ায় ইলেকট্রিসিটি বা জ্বালানি হবে গ্রিন এনার্জি বা পরিবেশের জন্য কোনো ক্ষতিকর হবে না। বিজ্ঞানীরা এতে কিছুটা সফলও হয়েছেন। 2011 সালে ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজির বিজ্ঞানীরা কৃত্রিম পাতা উদ্ভাবন ঘোষণা দেন। এই কৃত্রিম পাতা পানিতে রেখে সূর্য আলোক স্থাপন করার ফলে পানি অণু ভেঙে গিয়ে O2, H2 ও CO2 গ্যাস সৃষ্টির মাধ্যমে ইলেকট্রিসিটি উৎপন্ন করে। ATP ও NADP+H+ তৈরি। ATP অ্যাডিনোসিন ট্রাইফসফেট। এটি উচ্চ শক্তি সম্পন্ন রাসায়নিক পদার্থ। জীবকোষে রাসায়নিক শক্তির উৎস হিসেবে ATP কাজ করে। ADP অ্যাডিনোসিন ট্রাইফসফেটের সাথে অজৈব ফসফেট P-ফসফেট যুক্ত হয়ে ATP তৈরি হয়। ADP+PI, ATPase, ATP+H2O। আলোক শোষণের ফলে পর্যাপ্ত ইলেকট্রন এনজাইমের কার্যকারিতায় ATPase এনজাইম এর কার্যকারিতায় ADP এর সাথে PI যুক্ত হয়ে ATP তৈরি হয়। থ্যালোয়েড এর
যে সারফেস স্ট্রোমার দিকে থাকে তাকে এটিপি তৈরি করে। এটি এটিপি আনতে প্রচুর শক্তি মজুদ থাকে। প্রয়োজনে এটিপি এর মজুদ শক্তি শোষণে বিভিন্ন বিক্রিয়ার জন্য সরবরাহ করে। তাই এটিপিকে জৈব মুদ্রা বায়োলজিক্যাল এনার্জি কয়েন বলা হয়। ব্রিটিশ প্রাণরাসায়নিকবিদ পিটার মিশেল এটিপি সৃষ্টির প্রক্রিয়া প্রস্তাব করেন। এটিপি তৈরির প্রক্রিয়াকে অ্যাক্সিডেটিভ ফসফোরাইলেশন বলে। এনএডিপি নিকোটিনামাইড অ্যাডিনোসিন ডিনিউক্লিওটাইড ফসফেট কোএনজাইম। এটিপি থেকে তৈরি NADPH+H বিক্রিয়ার জন্য রিডাকটেজ এনজাইম লৌহ গঠিত প্রোটিন কাজ করে। CO2 কার্বন ডাই অক্সাইড স্থিতিকরণ ও বিজারণে NADPH+H+ অত্যন্ত গুরুত্বপূর্ণ। জীবদেহে ক্লোরোপ্লাস্ট স্ট্রোমাতে অসংখ্য থলে সদৃশ গঠন থাকে, এদের থ্যালয়েড বলে। থ্যালয়েড মেমব্রেনের সাথে অংশ যে প্রকোষ্ঠ নিজস্ব দিকে উন্মুক্ত থাকে তাকে PS2 ইউনিট বিদ্যমান। থ্যালয়েড মেমব্রেনের যে অংশ স্ট্রোমাটে উন্মুক্ত সেখানে PS1 এবং এটিপি সিস্টেন্সে ইউনিট থাকে, সেটাকে সাইটোক্রোমের যৌগ ও প্লাস্টোকুইনন ও প্লাস্টোসায়ানিন মেমব্রেন সকল অংশে বিদ্যমান। প্রকৃতিতে PS2 এর বহু পূর্বে PS1 সৃষ্টি হয়েছিল। মাত্র 3 বিলিয়ন বছর পূর্বে সায়ানোব্যাকটেরিয়াতে PS2 সৃষ্টি হয়। ইলেকট্রয়েড থাইলাকয়েড ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। থাইলাকয়েড মেমব্রেন সুশৃঙ্খলভাবে সজ্জিত কিছু সংখ্যক ইলেকট্রন বাহক নিয়ে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন ইটিসি গঠিত। বাহকগুলো পর্যায়ক্রমিকভাবে নিম্নরূপ: ফাই3 এটি রূপান্তরিত ক্লোরোফিল এ অণু। পরবর্তীতে বাহক প্লাস্টোকুইননের সাথে একটি সংযোগ সৃষ্টি করে, প্লাস্টোকুইনিন। এটি ছোট চলনশীল লিপিড যা থাইলয়েড মেমব্রেন মুক্তভাবে চলাচল করতে পারে। অর্থাৎ রূপান্তরিত ক্লোরোফিল এ অণু হল ফিকোফায়ানিন। প্লাস্টোকুইনিন চলনশীল লিপিড। সাইটোক্রোম হলো লৌহ গঠিত হিম গ্রুপ বিশিষ্ট প্রোটিন। হিম গ্রুপের লৌহ ইলেকট্রন আদান প্রদান করে। প্লাস্টোসায়ানিন অত্যন্ত চলনশীল একটি ক্ষুদ্র মেমব্রেন প্রোটিন। অর্থাৎ হিম গঠিত হলো সাইটোক্রোম এবং ছোট মেমব্রেন হলো প্লাস্টোসায়ানিন। এদের ইলেকট্রন গ্রহীতা গ্রুপ হলো কপার। এই মুক্তভাবে থাইলাকয়েড প্রকোষ্ঠ চলাচল করতে পারে। ফেরিডক্সিন এটি একটি আয়ন সালফার FeS প্রোটিন। এর লৌহ ইলেকট্রন গ্রহণ করে ও বিতরণ করে। NADP রিডাকটেজ এটি আসলে একটি ফ্ল্যাভোপ্রোটিন এবং ব্যান্ড কোএনজাইম FAD ফ্ল্যাভো অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইডের ফ্ল্যাভোপ্রোটিন ইলেকট্রন গ্রহীতা। সালোকসংশ্লেষণে পানি সরবরাহ। উচ্চ শ্রেণীর উদ্ভিদের সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় পানি একটি অত্যাবশ্যকীয় উপাদান। ফাইটোসিনথেসিস এর প্রধান স্থান হতে ক্লোরোফিল টিস্যুস্থ ক্লোরোপ্লাস্টে। কাজেই পাতার মেরোফিল কোষে ব্যবহৃত পানি সরবরাহ নিশ্চিত করতে হবে। উদ্ভিদ তার মূলরোম দিয়ে কখনো কখনো রাইজোইড দিয়ে মাটির কণার ফাঁকে ফাঁকে কৌশিক পানি গ্রহণ করে। শোষিত পানি ক্রমান্বয়ে কর্টেক্স পার হয়ে জাইলেম টিস্যুতে পৌঁছায় এবং শেষ পর্যন্ত কাণ্ড ও পাতার শাখা প্রশাখায় পার হয়ে পাতায় পৌঁছায় এবং পাতা শিরা বিন্যাসের মাধ্যমে উক্ত পানি সমস্ত পত্রফলকের ক্লোরোফিল টিস্যুতে ছড়িয়ে পড়ে। প্রধানত অসমোসিস প্রক্রিয়ায় পানি প্রথমে কোষাভ্যন্তরে এবং শেষ পর্যন্ত ক্লোরোপ্লাস্টে প্রবেশ করে। উক্ত পানি ফটোসিনথেসিস প্রক্রিয়ায় অংশগ্রহণ করে এবং ফটোলাইসিস তথা সালোক বিভাজনের মাধ্যমে ভেঙে O2 হিসেবে বায়ুতে নির্গত হয় এবং 2H+ NADPকে জারিত করে NADPH+H+ সৃষ্টি করতে ব্যবহৃত হয়। অনেকের মতে ফটোসিনথেসিস প্রক্রিয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রক্রিয়া হলো পানির ভাঙন ফটোলাইসিস, কারণ তা না হলে NADPH+ উৎপন্ন হয় না, বায়ুতে O2 আসবে না। আত্তীকরণ শক্তি NADPH+ তৈরি না হলে কার্বন বিজারিত হয়ে শর্করা তৈরি হবে না। পাতার মেসোফিল টিস্যুতে CO2 এর প্রবেশ। CO2 ফটোসিনথেসিস প্রক্রিয়ায় প্রধান উপাদান, কারণ শর্করা সৃষ্টিতে প্রধান কাঁচামাল হলো CO2। সবুজ উদ্ভিদ এটি বায়ু গ্রহণ করে। বায়ুমণ্ডলে 0.035% ও CO2 বর্তমানে 0.04% থাকে। পাতায় খোলা পত্ররন্ধ্র দিয়ে বায়ু প্রবাহ পত্ররন্ধ্রের পেছনে বায়ুকুঠরি পর্যন্ত পৌঁছে থাকে। বায়ুকুঠরি হতে CO2 ব্যাপনের মাধ্যমে মেসোফিল টিস্যু কোষে প্রবেশ করে এবং পরে ক্লোরোপ্লাস্টে প্রবেশ করে। ফটোসিনথেসিস প্রক্রিয়ার সূচনা। সূর্যালোক ফোটন আলোক শক্তির ইউনিট উদ্ভিদের সবুজ অঙ্গে পতিত হলে অভ্যন্তরস্থ ক্লোরোপ্লাস্টে ক্লোরোফিল অণু তা শোষণ করে সক্রিয় হয়। ক্লোরোফিল অণুর মাথার ডাবল ব্যান্ড থেকে একটি ইলেকট্রন শোষণকৃত হয়ে এটি অ্যাটমের নিম্ন বলয় থেকে উচ্চ বলয়ে চলে আসে।
অ্যাটমের শক্তি উচ্চ বলয় হতে নিম্ন বলয়ে প্রাথমিক ইলেকট্রন গ্রহীতা হলো ফটোসিনথেসিসের সূচনা ঘটে। উচ্চ শক্তির বলয়ে আসা ইলেকট্রন ভাগ্য নির্ণয়ে 3 প্রকারের যে কোনো একটি হতে পারে। 1. উচ্চ শক্তি বলয় হতে শক্তি হারিয়ে পুনরায় নিম্ন শক্তি আনে ফিরে যাওয়া। এক্ষেত্রে শোষিত শক্তি তাপশক্তি হিসেবে মুক্ত হয় বা ফ্লোরেন্স হিসেবে বিকৃত হয়। সালোক শোষণে এই শক্তি কাজে আসে না। 2. শোষিত শক্তি আশেপাশে পিগমেন্টের অণু ইলেকট্রন দিয়ে উচ্চ বলয় ইলেকট্রন নিম্ন শক্তিতে ফিরে আসতে পারে। এক্ষেত্রে শক্তি স্থানান্তর হয় ইলেকট্রনের নয়। এভাবেই অ্যান্টেনা কমপ্লেক্স শোষিত আলোক শক্তি স্থানান্তরিত হয় এবং বিক্রিয়ার কেন্দ্রে ক্লোরোফিল এতে আসে। 3. উচ্চ শক্তি ইলেকট্রন একটি প্রাথমিক ইলেকট্রন গ্রহীতা সাধনের সামর্থ্য হওয়া। এক্ষেত্রে উচ্চ শক্তি সম্পন্ন ইলেকট্রন স্থানান্তরিত হয় ও ফটোসিস্টেম প্রক্রিয়ার সূচনা হয়। সালোক শোষণ প্রক্রিয়ার ক্রিয়া কৌশল মেকানিজম অফ ফটোসিনথেসিস। 1905 খ্রিস্টাব্দে ইংরেজি শরীরবিদ ব্ল্যাকম্যান সালোক শোষণ প্রক্রিয়া দুটি ভাগে ভাগ করেন, একটি আলোক নির্ভর পর্যায় ও একটি আলোক নিরপেক্ষ পর্যায়। আলোক নির্ভর পর্যায় লাইট ডিপেন্ডেন্ট ফেজ এ অধ্যায়ে এটিপি ও এনএডিপিএইচ তৈরি হয়। আলোক নির্ভরশীল অধ্যায়ে বিক্রিয়াসমূহ থ্যালয়েড মেমব্রেনে সংঘটিত হয়, অর্থাৎ আলোক নির্ভরশীল থ্যালয়েড মেমব্রেনে সংঘটিত হয়। সালোক শোষণ প্রক্রিয়া যে অধ্যায়ে আলোক শক্তি রূপান্তরিত হয় এটিপি ও এনএডিপিএইচ সঞ্চিত হয় তাকে আলোক নির্ভর অধ্যায় বলে। এই অংশের জন্য আলোক অপরিহার্য। ক্লোরোফিল অণু আলোক শক্তি ফোটন শোষণ করে এবং শোষণকৃত ফোটন হতে শক্তি সঞ্চয় করে উচ্চ শক্তি সম্পন্ন এটিপি তৈরি করে। এছাড়াও আলোক অধ্যায়ে H2O ভেঙে O2 নির্গত হয় এবং NADP বিজারিত হয়ে NADPH+H+ তৈরি হয়। আলোক নির্ভর করে আলোক অধ্যায়ে নিম্নলিখিত লেখা দেখানো হয়। উচ্চ শক্তি সম্পন্ন এটিপি ও NADPH+H+ সৃষ্টি করতে যে বিপুল পরিমাণ শক্তি প্রয়োজন হয় তাকে আলোক শক্তি হতে আসে। সূর্য আলোক শক্তির ব্যবহার করে এটিপি তৈরির প্রক্রিয়াকে ফটোফসফোরাইলেশন বলে। CO2 আত্তীকরণের মাধ্যমে শর্করা প্রস্তুত করতে এটিপি ও NADPH ও H+ শক্তি ব্যবহার করতে হয় বলে এটিপি ও NADPH+ এর আত্তীকরণ শক্তি অ্যাসিউমুলেটরি পাওয়ার বলে ফটোফসফোরাইলেশন। সালোক শোষণ প্রক্রিয়ায় আলোক শক্তি ব্যবহার করে এটিপি তৈরি করার প্রক্রিয়াকে বলা হয় ফটোফসফোরাইলেশন। যে কোনো যৌগের সাথে ফসফেট সংযুক্তি প্রক্রিয়াকে বলা হয় ফটোফসফোরাইলেশন। আর আলোক শক্তি ব্যবহার করে ফটোফসফোরাইলেশন গণনাকে বলা হয় ফটোফসফোরাইলেশন। ব্যবহার করে ফটোফ্লোরাইলেশনকে বলা হয় ফটোফসফোরাইলেশন। আরানন অর্থাৎ সহকর্মীগণ 1957 সালে ফটোফসফোরাইলেশন অচক্রীয় নন সাইকেল ও চক্রীয় দুভাবেই হতে পারে। বর্তমান ধারকে আলোকে এদের নিচে বর্ণনা করা হলো। অচক্রীয় ফটোফসফোরাইলেশন যেই ফটোফসফোরাইলেশন প্রক্রিয়ায় সিস্টেম 2 হতে উৎক্ষিপ্ত ইলেকট্রন পুনরায় সেখানে ফিরে না গিয়ে ফটোসিস্টেম 1-এ চলে আসে তাকে অচক্রীয় ফটোফসফোরাইলেশন বলে। এই প্রক্রিয়ায় ফটোসিস্টেম 2 ও ফটোসিস্টেম 1 উভয় অংশগ্রহণ করে। প্রক্রিয়াটি নিম্নরূপ। ফটোসিস্টেম 2 এর ক্লোরোফিল অণু ইলেকট্রন শোষণ করে। শোষিত ইলেকট্রন অণু এক অণু থেকে অন্য অণুতে স্থানান্তরিত হয়ে শেষ পর্যন্ত বিক্রিয়ার কেন্দ্রে P680-তে পৌঁছায়। প্রক্রিয়ার কেন্দ্রে শোষণকৃত ইলেকট্রন গ্রহীতার কাছে পৌঁছায়। P780 এর আরেকটি অরবিটালে শোষণকৃত দুটি ইলেকট্রন উৎক্ষিপ্ত হয়ে নিকটস্থ ইলেকট্রনিক কেন্দ্রীয় গ্রহীতা ফিওফাইটিন ছকে দেওয়া হয়নি এ গৃহীত হয়। এ সময় পানি ভাঙনের ফলে সৃষ্ট দুটি ইলেকট্রন P680 এর ইলেকট্রনের ঘাটতি পূরণ করে। ফিকোফাইটিন হতে ইলেকট্রন দুটি সাথে প্লাস্টোকুইনিন PQ স্থানান্তরিত হয়। PQ একটি লিপিড চলনশীল বাহক। PQ তার ইলেকট্রন সাইটোক্রোম F প্রদান করে পুনরায় ফায়োফাইটিন নামক ইলেকট্রন গ্রহণের জন্য প্রস্তুত হয়। এই ধাপে যেই শক্তি নির্গত হয় তা দিয়ে ADP এর সাথে অজৈব ফসফেট যুক্ত হয় তো একটি ATP তৈরি হয়। প্রকৃতপক্ষে ATP তৈরি হয় পৃথকভাবে কেমিওসমেটিক প্রক্রিয়া। ফটোসাইটোক্রোম F ইলেকট্রন 2 প্লাস্টোসায়ানিন PC একটি মেমব্রেন প্রোটিন। প্লাস্টোসায়ানিন PC1 P700-কে ইলেকট্রন প্রদান করে কারণ ইতিমধ্যে P1 কর্তৃক ইলেকট্রন শোষিত হওয়ার ফলে P700 প্রক্রিয়ায় কেন্দ্রে ক্লোরোফিল এ অণু অরবিট দুটি ইলেকট্রন শোষণকৃত ইলেকট্রন উৎক্ষিপ্ত হয়ে গিয়েছে এবং তথা ইলেকট্রনের ঘাটতি সৃষ্টি হয়েছে। P700-তে উৎক্ষিপ্ত দুটি ইলেকট্রন ফেরিডক্সিন গ্রহণ করে। FD হতে দুটি ইলেকট্রন গ্রহণ করে NADP রিডাক্টেজ দুটি ইলেকট্রন গ্রহণ করে বিজারিত হয়। এক্ষেত্রে ফটোফসফোরাইলেশনে দেখা যায়
সায়ানোব্যাকটেরিয়া শৈবাল সবুজ উদ্ভিদে সাধারণত এনএডিপি সরবরাহ বন্ধ হয়ে গেলে চক্রীয় প্রক্রিয়া ঘটে থাকে। পানি সরবরাহ বন্ধ হলে অচক্রীয় প্রক্রিয়া ঘটে না, চক্রীয় প্রক্রিয়া ঘটে। প্রয়োজনে মেমব্রেনে pH11 উপস্থিত থাকে কিন্তু অচক্রীয় ফটোফসফোরাইলেশন প্রক্রিয়ায় অংশগ্রহণ করে না। পার্থক্যের বিষয় চক্রীয় ফটোফসফোরাইলেশন, চক্রীয় ফটোফসফোরাইলেশন, অচক্রীয় এবং অচক্রীয়। pH2 হতে উৎক্ষিপ্ত ইলেকট্রন পুনরায় pH2-তে ফিরে আসে না। pH1 হতে উৎক্ষিপ্ত ইলেকট্রন পুনরায় pH1-এ ফিরে আসে। pH1 ও pH2-এ অংশগ্রহণ করে, pH1 অংশগ্রহণ করে। পানির প্রয়োজন হয় কারণ পানি ইলেকট্রন ও প্রোটনের প্রক্রিয়ায় ব্যবহৃত হয়। পানির প্রয়োজন হয় না। পানি ভাঙনের ফলে O2 উৎপন্ন হয় যা পরে বায়ুতে নির্গত হয়। কোনো O2 প্রয়োজন হয় না কারণ এতে প্রক্রিয়া কোনো পানি ব্যবহৃত হয় না। এক অণু NADP বিজারিত হয়ে এক অণু NADPH H+ সৃষ্টি করে, কোনো NADP বিজারিত হয় না। আলোক নিরপেক্ষ অধ্যায় কার্বোহাইড্রেট তৈরি বা কার্বন বিজারণ পদ্ধতি। আলোক নিরপেক্ষ অধ্যায় সৃষ্ট ATP ও NADPH বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে CO2 কার্বোহাইড্রেট শক্তি উৎপাদনে ব্যবহৃত হয়। এই অধ্যায়ে CO2 বিজারিত হয়ে কার্বোহাইড্রেট শক্তি উৎপাদন করার ফলে এই কার্বন বিজারণ অধ্যায়কে বলা হয়। কার্বন বিজারণ প্রক্রিয়ায় কোনো আলোক প্রত্যক্ষ প্রয়োজন পড়ে না, তাই একে আলোক নিরপেক্ষ অধ্যায় বা অন্ধকার অধ্যায় বলা হয়। তবে আলোর উপস্থিতিতে কার্বন বিজারিত হয়ে থাকে। এর কারণ আলোর উপস্থিতিতে ATP ও NADPH H+ সরবরাহ নিশ্চিত হয় ও স্ট্রোমাটা খোলা থাকায় CO2 ও O2 বিজারণ সহজ হয়। আলোক নিরপেক্ষ অধ্যায় এর বিক্রিয়াসমূহ ক্লোরোপ্লাস্ট স্ট্রোমাতে সংঘটিত হয়। আলোক অধ্যায় সম্পন্ন না হলে আলোক নিরপেক্ষ অধ্যায় ঘটবে না। আবহাওয়ামণ্ডলে CO2 হতে বিভিন্ন রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে ক্লোরোপ্লাস্টে কার্বোহাইড্রেট সৃষ্টির 3টি স্বীকৃত পথ রয়েছে। এটি হলো ক্যালভিন চক্র, হ্যাচ ও স্ল্যাক চক্র ও সিএম চক্র। ক্রসুলেসিয়ান অ্যাসিড মেটাবলিজম। কোষে সংঘটিত মেটাবলিক বিক্রিয়া পর্যায়ক্রমিকভাবে ঘটে থাকে যাকে বলা হয় গতিপথ, পাথওয়ে। যে গতিপথ চক্রাকার ঘটে তাকে চক্র বলে। অধিকাংশ উদ্ভিদই ক্যালভিন চক্র অনুসরণ করে। এসব উদ্ভিদ C3 উদ্ভিদ যেমন আম, জাম, ধান, পাট। ক্যালভিন চক্র 3 ক্যালভিন সাইকেল C3 সাইকেল। 1940 থেকে 1949 সালে যুক্তরাষ্ট্রের ক্লোফেল বিশ্ববিদ্যালয়ে ক্যালভিন ও তার সহযোগীরা তেজস্ক্রিয় কার্বন 14C কার্বনের আইসোটোপ ব্যবহার করে অনুসন্ধান পদ্ধতিতে কোরেলা নামক এককোষী শৈবাল কার্বন বিজারণের মাধ্যমে চক্রাকার গতি আবিষ্কার করে, তা ক্যালভিন চক্র নামে পরিচিত। এই বিশেষ অবদানের জন্য ক্যালভিন 1961 সালে নোবেল পুরস্কার পান। সংক্ষেপে ক্যালভিন চক্র। বায়ুস্থ CO2 ক্লোরোপ্লাস্ট স্ট্রোমাতে প্রবেশ করে তথায় পূর্বে থেকে অবস্থিত 5 কার্বন বিশিষ্ট রাইবোলোজ 1,5-বিসফসফেটের সাথে যুক্ত হয়ে সৃষ্টি করে 6 কার্বন বিশিষ্ট অসম্পূর্ণ অস্থায়ী কিটো অ্যাসিড 2-কার্বক্সি ও ক্যাজিটন আরবিনল 1,5-বিসফসফেট। কাজেই ক্যালভিন চক্রে CO2 এর গ্রহীতা হলো RUBP রুবিস্কো এনজাইম। CO2-কে RUBP যুক্ত সাহায্য করে। পৃথিবীতে সর্বাধিক গুরুত্বপূর্ণ এনজাইম হলো রুবিস্কো, কারণ এটি পৃথিবীর জগৎ ও জীবজগতের মধ্যে রাসায়নিক বন্ধন তৈরি করে। রুবিস্কো হলো রাইবো বিসফসফেট কার্বক্সিলেজ ও অক্সিনেজ এনজাইম অ্যাক্রোনিম। এই এনজাইমের সাহায্যে পৃথিবীতে প্রায় 100 বিলিয়ন টন CO2 কার্বন ডাইঅক্সাইডে রূপান্তরিত হয়। পাতার মোট প্রোটিনের 50% ও তার অধিক রুবিস্কো এনজাইম। রুবিস্কো এনজাইমে পর্যাপ্ত পরিমাণে বিদ্যমান, প্রায় 40 মিলিয়ন টন। 6 কার্বন বিশিষ্ট কিটো অ্যাসিড এক অণু H2O গ্রহণ করে হাইড্রোলাইসিস প্রক্রিয়ার সাথে সাথে এই অণু 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড 3PGA উৎপন্ন করে। 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড ক্যালভিন চক্রের প্রথম স্থায়ী পদার্থ। ক্যালভিন চক্রে উৎপন্ন প্রথম স্থায়ী পদার্থ C3 কার্বন বিশিষ্ট বলে এই চক্রকে C3 চক্রও বলা হয়। যেসব উদ্ভিদে C3 চক্র মাধ্যমে কার্বন বিজারণ হয় তাকে C3 চক্র বলা হয়। অবশিষ্ট উদ্ভিদই C3 উদ্ভিদ যেমন আম, জাম, ধান, পাট। CO2 কার্বন বিশিষ্ট, তার গ্লুকোজে 6 কার্বন বিশিষ্ট, তাই একে অণু গ্লুকোজ তৈরি করে 6 বার CO2 যুক্ত হতে হবে, অর্থাৎ চক্রটি 6 বার সম্পন্ন হতে হবে। 6 চক্রে 12 অণু 3PGA তৈরি হয়। ফসফেট যোগ। এর বিদেগে একটি ফসফেট গ্রহণ করে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড 1,3-বিসফসফেট ফসফোগ্লিসারিক অ্যাসিড BPGA পরিণত হয়। এখানে একটি ATP খরচ হয় এবং একটি ATP মুক্ত হয়। এখানে 3-ফসফোগ্লিসারিক কাইনেজ এনজাইম বিক্রিয়ায় সহযোগিতা করে থাকে। 12 অণু 3GPA ও 12 অণু BPGA তৈরি হয় এবং 12টি খরচ হয় এবং 12টি ATP মুক্ত হয়। হাইড্রোজেন যোগ রিডাকশন। 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিড বিজারিত হয়ে
গ্লিসারলডিহাইড 3 ফসফোগ্লিসারে পরিণত হয়। এখানে ফসফেট হাইড্রোজেন দ্বারা প্রতিস্থাপিত হয়ে NADPH প্রক্রিয়া অংশগ্রহণ করে NADP হিসেবে মুক্ত হয়। এক্ষেত্রে গ্লিসারলডিহাইড 3 ফসফোগ্লিসারিক ডিহাইড্রোজিনেজ এনজাইম এই বিক্রিয়া অংশগ্রহণ করে এবং 3-PGA 3 কার্বন বিশিষ্ট কার্বোহাইড্রেট। এক্ষেত্রে দেখা যায় ক্যালভিন চক্রে উৎপন্ন প্রথম চিনি কার্বোহাইড্রেট হলো G3P হতে পরবর্তী প্রক্রিয়ার মাধ্যমে RUBP পুনরুদ্ধার করে চক্রটি চালু রাখে এবং গ্লুকোজ উৎপন্ন করে সকল জীবের খাবার, শরীরের গঠন ও শক্তি নিশ্চিত করে। এক অণু গ্লুকোজ তৈরি করতে 18টি ATP 12টি NADPH দরকার হয়। শক্তি খরচ হয় 686 কিলোক্যালোরি। RUBP পুনরুদ্ধার ও পুনরুৎপাদন 12টি 3G3PA 12 × 3 36টি কার্বন আছে। এর মধ্যে 10টি 3G3P 30টি কার্বন বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে শেষ পর্যন্ত 6টি ও 5টি কার্বন বিশিষ্ট 6 × 5 30টি RUBP পুনরুৎপন্ন করে। দুটি 3G3P হতে 3 × 2 × 6 কার্বন বিভিন্ন পর বিক্রিয়া শেষে এক অণু গ্লুকোজ সৃষ্টি এবং গ্লুকোজ থেকে পরে সুক্রোজ, স্টার্চ, সেলুলোজ, চা, কোষ, টিস্যু অঙ্গ তৈরিতে ব্যবহৃত হয় অথবা জমা হয় ইত্যাদি দ্রব্য উৎপন্ন করে। কোনো কেমিক্যাল প্রক্রিয়ায় সরল চিনি থেকে অ্যামিনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, লিপিড ও নিউক্লিক অ্যাসিড উৎপন্ন করা হয়। উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের জন্য চক্রটি এখানে শেষ করা যায় অথবা অগ্রশিক্ষার্থীদের জন্য পরবর্তী স্টেপগুলো বর্ণনা করা যায়। এক অণু গ্লুকোজ থেকে ট্রায়োজ ফসফেট আইসোমারেজ এবং পরবর্তীকালে ফ্রুক্টোজ 1,6-বিসফসফেট, পরবর্তীকালে রাইবোলোজ 5-ফসফেট কাইনেজের মাধ্যমে 1,5-বিসফসফেট পুনরুৎপাদন করা হয়। এখানে এক অণু NADP মুক্ত হয়। আলোক নির্ভর অধ্যায় ও আলোক নিরপেক্ষ অধ্যায়ের মধ্যে পার্থক্য। আলোক নির্ভর অধ্যায় ও আলোক নিরপেক্ষ অধ্যায়। ক্লোরোপ্লাস্টের গ্রানাইট থাইলাকয়েড মেমব্রেনে ঘটে, ক্লোরোপ্লাস্টের স্ট্রোমা ঘটে, অর্থাৎ থাইলাকয়েড মেমব্রেন এবং স্ট্রোমা। আলোক শক্তির প্রয়োজন হয়, আলোক শক্তির প্রয়োজন হয় না। আলোক শক্তির রাসায়নিক রূপান্তরিত হয়ে ATP ও NADPH+ উৎপন্ন হয়। CO2 থেকে শর্করা উৎপন্ন হওয়ার জন্য ATP ও NADPH+ থেকে শক্তি সরবরাহ করা হয়। এই অধ্যায়ে NADP বিজারিত হয়। NADP জারিত হয়। ফটোফসফোরাইলেশন শক্তি ব্যবহার করে ATP তৈরির প্রক্রিয়া, কার্বোহাইড্রেট তৈরি করে কার্বন বিজারণ পদ্ধতি। এক্ষেত্রে C3 ক্যালভিন চক্রের সারসংক্ষেপ। আলোক নির্ভর পর্যায়। ক্লোরোপ্লাস্টের থাইলয়েড মেমব্রেন PS1, P700 এবং PS2, P680। এক্ষেত্রে অন্তর্ভুক্তি আলোর ফোটন H2O উৎপাদন NADPH+ ATPO2। আলোক নিরপেক্ষ পর্যায়ে স্থান ক্লোরোপ্লাস্টের স্ট্রোমা। এখানে অন্তর্ভুক্তি 6CO2 18 ATP 12 NADPH+। উৎপাদন গ্লুকোজ ও পুনরুৎপাদন 6 RUBP। আলোক নির্ভর পর্যায়ে অচক্রিয় ফটোফসফোরাইলেশন প্রক্রিয়া সমান সংখ্যক ATP ও NADPH উৎপন্ন হয়, কিন্তু ক্যালভিন চক্রে ATP উৎপন্ন হয় 6 গুণ বেশি। উদ্ভিদে অতিরিক্ত ATP তৈরির ফটোফসফোরাইলেশন প্রক্রিয়া উৎপন্ন করে নেয়। ফটোসিনথেসিসের মূল উদ্দেশ্য হলো গ্লুকোজ তৈরি। C3 উদ্ভিদের বৈশিষ্ট্য। যে সকল উদ্ভিদ ক্যালভিন চক্রে ঘটে এবং প্রথম স্থায়ী পদার্থ রূপে 3 কার্বন বিশিষ্ট 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড 3-PGA তৈরি হয়, সেসব উদ্ভিদকে C3 উদ্ভিদ বলে, আর এই চক্রকে C3 চক্র বলে। ফটোসিনথেসিসের মূল উদ্দেশ্য গ্লুকোজ তৈরি। C3 উদ্ভিদের বৈশিষ্ট্য। উদ্ভিদের সালোকসংশ্লেষণ চক্র ঘটে এবং প্রাথমিক চক্ররূপে C3 ফটোসিনথেসিস গৃহীত হয়। এক্ষেত্রে যেসব বৈশিষ্ট্য পাওয়া যায়, C3 উদ্ভিদে স্ট্রোমাটা দিনের বেলা খোলা থাকে, রাতে বন্ধ থাকে। C3 উদ্ভিদ পাতায় বান্ডেল সিড মেসোফিল ঘিরে টিস্যুর কোনো পৃথক স্তর থাকে না, অর্থাৎ গ্র্যাঞ্জ অ্যানাটমি অনুপস্থিত। ক্লোরোপ্লাস্টে একই ধরনের গ্রানাম থাকে। C3 উদ্ভিদ সালোকসংশ্লেষণের জন্য 10 থেকে 25 ডিগ্রি প্রয়োজন। বায়ুমণ্ডলে 20% বেশি O2 থাকলে C3 এর উদ্ভিদের কার্বন বিজারণ বাধাগ্রস্ত হয়। বাতাসে 50 থেকে 150 ppm parts/million C2 এর উপস্থিতিতে C3 চক্র ভালো চলে। C3 উদ্ভিদের রাইবোলোজ 1,5-বিসফসফেট ও প্রথম CO2 গ্রহণ করে। এতে শর্করা উৎপাদন ক্ষমতা প্রজাতিভেদে নিম্ন থেকে উচ্চ। C3 উদ্ভিদের ক্যালভিন চক্রের প্রথম স্থায়ী পদার্থ 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড, অর্থাৎ প্রথম স্থায়ী পদার্থ হলো 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। স্টার্চ ও সুক্রোজ উৎপাদন। স্টার্চ সাইটোসেল অর্থোফসফেট পায়, এর ঘনত্ব কম থাকলে ক্লোরোপ্লাস্টের অভ্যন্তরে স্টার্চ সংশ্লেষিত হয়। স্টার্চ ফসফেট গ্লিসারলডিহাইড 3-ফসফোগ্লিসারেট ও ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন 3-ফসফেট মিলিতভাবে এক অণু 3-ফসফেট অণু 6 অণু বিশিষ্ট ফসফর তৈরি করে। সুক্রোজ সাইটোসলে অর্থোফসফেট ঘনত্ব বেশি থাকলে PI ফসফেট
বেশি হয়। এক্ষেত্রে দেখা যায় সুক্রোজ সারা উদ্ভিদ দেহে ট্রান্সপোর্ট হয়। সুক্রোজ এবং স্টার্চ চক্রে উৎপন্ন, এই চক্রে অংশগ্রহণকারী নয়। গ্লুকোজ ও স্টার্চ, সুক্রোজ এ সকল দ্রব্য উৎপাদন ক্যালভিন চক্রের বাইরে হয়, এর চক্রের অংশ নয়। আলোক শ্বসন ও ফটো রেসপিরেশন। আলোক সাহায্যে O2 গ্রহণ ও CO2 ত্যাগ করার প্রক্রিয়া হলো ফটো রেসপিরেশন। অধিক আলো ও অধিক তাপমাত্রায় 30 ডিগ্রির উপরে পানি সংরক্ষণের জন্য পত্ররন্ধ্র বন্ধ হয়ে যায়, ফলে পাতার অভ্যন্তরে CO2 গ্যাস সীমিত হয়ে পড়ে। ফটোফসফোরাইলেশন প্রক্রিয়ায় ক্লোরোপ্লাস্ট, পারক্সিজম, মাইটোকন্ড্রিয়া এই তিনটি অণু অংশগ্রহণ করে, অর্থাৎ ক্লোরোপ্লাস্ট, পারক্সিজম ও মাইটোকন্ড্রিয়া। ফটো রেসপিরেশনে C3 উদ্ভিদের ফটোসিনথেসিস হার 25% কম হতে পারে। আলোক শ্বসন প্রক্রিয়া প্রকৃত শ্বসন নয় কেন? আলোক শ্বসন প্রক্রিয়া কার্বন যৌগ ভেঙে CO2 নির্গত হয়, O2 গৃহীত হয়, কিন্তু এই প্রক্রিয়া কোনো ATP উৎপন্ন হয় না বলে প্রকৃত শ্বসন বলা যায় না। আলোক শ্বসন ও ফটো রেসপিরেশন এবং শ্বসনের মধ্যে পার্থক্য। ফটো রেসপিরেশন ও শ্বসন প্রক্রিয়াটি আলোক নিরপেক্ষ প্রক্রিয়া। ক্লোরোপ্লাস্ট, পারক্সিজম ও মাইটোকন্ড্রিয়া জড়িত, এটি কেবল মাইটোকন্ড্রিয়া সাথে জড়িত। কোনো ATP ও NADP উৎপন্ন হয় না। ATP ও NADP উৎপন্ন হয়। ক্যালভিন চক্রের উপর নির্ভরশীল। ক্যালভিন চক্রের কোনো সম্পর্ক নেই। প্রধানত স্মৃতি উদ্ভিদে ঘটে, সকল উদ্ভিদের সজীব কোষে ঘটে। 2. হ্যাচ ও স্ল্যাগ চক্র। হ্যাচ ও স্ল্যাগ চক্র দেখা যায়, অর্থাৎ 14CO2 C3 উদ্ভিদে অংশগ্রহণ করে না, বরং C4 C3তে অংশগ্রহণ করছে। এটি দেখেন HP কর্টচাক ও তার সহযোগী ইক্ষু উদ্ভিদ পদ্ধতি ব্যবহার করে। কার্পিলভ ও তার সহযোগী ভুট্টা, জোয়া মায়েস। অর্থাৎ প্রথম ক্ষেত্রে HP ও তার সহযোগীরা 14CO2 প্রয়োগ করে ইক্ষু উদ্ভিদে একই পদ্ধতি ব্যবহার করে, আবার YK এর সহযোগীরা ভুট্টা উদ্ভিদে গবেষণা করে 4 কার্বন বিশিষ্ট ম্যালিক অ্যাসিড ও অ্যাসপার্টিক অ্যাসিড 60-70 থেকে 80% চিহ্নিত কার্বন ডাইঅক্সাইড দেখতে পান। অর্থাৎ গবেষণায় ব্যবহৃত 14CO2 কোনো C3 পদার্থ সৃষ্টি করে না, বরং C4 সৃষ্টিতে অংশগ্রহণ করেছে। এটি ক্যালভিন চক্রের ব্যতিক্রম। পরবর্তীতে MD হ্যাচ ও CR স্ল্যাক নাম দুটি অস্ট্রেলীয় বিজ্ঞানী ইক্ষু উদ্ভিদ নিয়ে আরও বিস্তারিত গবেষণা করে পরবর্তীতে এই দুটি ভিন্নভাবে ব্যাখ্যা করেন, যা পরে হ্যাচ ও স্ল্যাগ গতিপথ ও C4 চক্র হিসেবে স্বীকৃতি পায়। 1970 ডাইকার্বক্সি চক্র নামে পরিচিত। বর্তমানে 16টি গোত্রের উদ্ভিদ এই চক্র আবিষ্কৃত হয়েছে। পাতার মেসোফিল টোষে ভ্যান্ডেলসিথ কোষ সম্মিলিতভাবে এই কোষ সম্পন্ন হয়। ফসফোইনল পাইরুভিক কার্বক্সিলেজ এবং পাইরুভেট অর্থোফসফোরেজ ডাইকাইনেজ এনজাইম মেসোফিল কোষে সীমাবদ্ধ থাকে। ডিকার্বক্সিলেজ এবং ক্যালভিন চক্র সকল এনজাইম বান্ডেলসিথ কোষে সীমাবদ্ধ থাকে। নিম্নলিখিত পর্যায়ে এই গতিপথ সমাপ্ত হয়। মেসোফিল কোষে অবস্থিত ফটোফসফোরাইলেশন পাইরুভিক অ্যাসিড C কার্বনের সাথে CO2 এবং HCO3 হিসেবে অংশগ্রহণ করে, মিলিত হয়ে 4 কার্বন বিশিষ্ট অক্সালো অ্যাসিটিক অ্যাসিড সৃষ্টি করে। কার্বক্সিলেজ এনজাইম এই বিক্রিয়া সহযোগিতা করে। 2. অক্সালো অ্যাসিটিক অ্যাসিড পরে ম্যালিক অ্যাসিড অথবা অ্যাসপার্টিক অ্যাসিডে পরিণত হয়। ডিহাইড্রোজিনেজ এনজাইম এই বিক্রিয়ায় অংশগ্রহণ করে। এখানে NADPH+ আয়ন NADP তৈরি হয়। প্রথম স্থায়ী পদার্থ 4 কার্বন বিশিষ্ট বলে একে C4 চক্র বলা হয়। এসব উদ্ভিদ C4 চক্রের মাধ্যমে কার্বন বিজারণ করে, তাদের C4 উদ্ভিদ বলে। ম্যালিক অ্যাসিড ও অ্যাসপার্টিক অ্যাসিড মেসোফিল কোষের প্লাজমোডেসমাটা দিয়ে বান্ডেলসিথ কোষে প্রবেশ করে। বান্ডেলসিথ কোষে ম্যালিক অ্যাসিড ও অ্যাসপার্টিক অ্যাসিড অণু CO2 উৎপন্ন করে 3 কার্বন বিশিষ্ট পাইরুভিক অ্যাসিড। এক্ষেত্রে দেখা যায় পাইরুভিক অ্যাসিড বান্ডেলসিথ কোষ থেকে প্লাজমোডেসমাটা দিয়ে মেসোফিল কোষে প্রবেশ করে। পাইরুভিক অ্যাসিড মেসোফিল কোষে পাইরুভিক অ্যাসিড কাইনেজ এনজাইমের সহযোগিতায় ফসফোইনল অ্যাসিড পুনরুৎপাদন করে এই চক্র চালু রাখে। এখানে একটি ATP থেকে একটি ADP তৈরি হয়। বান্ডেলসিথ কোষ CO2 এর অভাব হয় না, তাই কোনো ফটো রেসপিরেশন হয় না। বান্ডেলসিথ কোষে CO2 এর অভাব হয় না, তাই কোনো ফটো রেসপিরেশন হয় না, ফলে কার্বন বিজারণ হার অধিক হয়। অর্থাৎ বান্ডেলসিথ কোষে CO2 এর অভাব হয় না বলে এখানে কোনো ফটো রেসপিরেশন হয় না। অর্থাৎ C4 সাইকেলে কোনো ফটো রেসপিরেশন হয় না। C4 সাইকেলে গতি লক্ষ্য করা যায়। বান্ডেলসিথ কোষে স্থানান্তরিত C4 অ্যাসিডিক ধরনের, মেসোফিল কোষে স্থানান্তরিত C3 অ্যাসিড ধরনের। বান্ডেলসিথ কোষে কার্বক্সিলিক এনজাইম এই তিনটি বৈশিষ্ট্যের মধ্যে C3 গতিপথ লক্ষ্য করা যায়। NADP ম্যালিক এনজাইমের প্রকার। ভুট্টা, ইক্ষু, সারগম, ক্র্যাব ঘাস ইত্যাদি উদ্ভিদে এর প্রকার দেখা যায়।
NAD ম্যালিক এনজাইম, মিল্লাত, কাউন, চীনা ইত্যাদি ঘাসে এটি কার্যকর। এবং ফসফোইনল পাইরুভেট কার্বক্সিকাইনেস গিনি ঘাসে দেখা যায়। অর্থাৎ গিনি ঘাসে হলো এক্ষেত্রে গ্র্যাঞ্জ অ্যানাটমি হলো উচ্চ তাপমাত্রা খাপ খাইয়ে নেওয়ার জন্য উদ্ভিদসমূহের পাতার বিশেষ অন্তর্গঠন। শ্রী উদ্ভিদের পাতার ব্যান্ডাসিড চারিদিকে ক্ষুদ্র ক্লোরোপ্লাস্ট মেসোফিল টিস্যুকে যে বিশেষ বলয় তাকে গ্র্যাঞ্জ অ্যানাটমি বলে। এই প্রক্রিয়ায় অল্প পরিমাণ CO2 এর উপস্থিতিতে সালোক সংশ্লেষণে সহায়তা করে। এই মেসোফিল টিস্যু আলোক বিক্রিয়া ব্যান্ডাসিড টিস্যুটি CO2 ক্যালভিন চক্র সম্পন্ন হয়। C4 উদ্ভিদের বৈশিষ্ট্য। যে সকল উদ্ভিদের প্রথম স্তরের পদার্থ হিসেবে C4 কার্বন ডাইঅক্সাইড অক্সালোঅ্যাসিটিক অ্যাসিড উৎপন্ন হয়। সেসব উদ্ভিদকে C4 উদ্ভিদ বলে, আর একে C4 চক্র বলে। C4 উদ্ভিদ প্রচণ্ড আলো শক্তিতে কাজ করতে পারে। এক্ষেত্রে ইক্ষুর পাতা উদাহরণ। C4 উদ্ভিদের চক্রের ক্ষেত্রে 30 থেকে 50 ডিগ্রি তাপমাত্রার প্রয়োজন হয়। CAM প্রক্রিয়া। এক্ষেত্রে এটি আনারস, খেজুর ও জেরোফাইট উদ্ভিদে দেখা যায়। ক্রসুলেসিয়ান উদ্ভিদ মেটাবলিজম সংক্ষেপে CAM প্রক্রিয়া বলা হয়। ক্রসুলেসি গোত্রের পাথরকুচি উদ্ভিদে এই প্রক্রিয়া সংঘটিত হয় বলে একে CAM নামকরণ করা হয়েছে। এসকল উদ্ভিদ উষ্ণ আবহাওয়ায় বেঁচে থাকে। এসব উদ্ভিদ রাতে পত্ররন্ধ্র খোলা থাকে, এর কারণ দিনের বেলা পত্ররন্ধ্র জৈব অ্যাসিডের পরিমাণ কমে যায়, ফলে pH-এর মাত্রাও কমে যায়, এবং রাতে জৈব অ্যাসিডের মাত্রা বেড়ে যাতে pH-এর মাত্রা বেড়ে যায়। এই প্রক্রিয়ায় বিক্রিয়া ধাপগুলো C4 এর বিক্রিয়া ধাপের মতোই। সালোকসংশ্লেষণ প্রক্রিয়া নির্গত অক্সিজেন O2 এর উৎস। সবুজ উদ্ভিদের সালোকসংশ্লেষণ প্রক্রিয়া নিম্নলিখিত বিক্রিয়ার মাধ্যমে প্রকাশ করা হয়। এতে দেখা যায় এই প্রক্রিয়ায় 1 অণু সুক্রোজ তৈরি হওয়ার মাধ্যমে 6 অণু O2 নির্গত হয়। বিক্রিয়া অংশগ্রহণ করে CO2 ও H2O। অতএব সালোকসংশ্লেষণ প্রক্রিয়া নির্গত অক্সিজেন দুটি উৎস হতে পারে। একটি হলো CO2। নিম্নবর্ণিত পরীক্ষা নিরীক্ষা নিঃসন্দেহে প্রমাণিত হয়েছে সালোকসংশ্লেষণের সময় যে O2 নির্গত হয় তা H2O থেকে আসে, CO2 থেকে নয়। আর সালোকসংশ্লেষণ প্রক্রিয়া নির্গত অক্সিজেনের উৎস হলো পানি। এর পরীক্ষার প্রথমটি হলো হিল প্রক্রিয়া। হিল প্রক্রিয়া 1937 খ্রিস্টাব্দে ইংরেজ রাসায়নিকবিদ রবিন হিল এই পরীক্ষাটি করেন। তিনি CO2 এর অনুপস্থিতিতে পৃথক ক্লোরোপ্লাস্ট, পানি ও কিছু জৈব জারক তথা হাইড্রোজেন গ্রাহক একত্রে আলোতে রাখেন। পরীক্ষা শেষে দেখা যায় CO2 এর উপস্থিতিতে কোনো শর্করা তৈরি হয় না, কিন্তু অক্সিজেন নির্গত হয়। অর্থাৎ CO2 এর উপস্থিতিতে কোনো শর্করা তৈরি না হলেও অক্সিজেন নির্গত হয়। আসলে পানি হাইড্রোজেন জৈব জারক, তাই হাইড্রোজেন গ্রাহককে বিজারিত করে এবং অক্সিজেন বের হয়ে আসে। হিলের এই পরীক্ষা থেকে প্রমাণিত হয় সালোকসংশ্লেষণ প্রক্রিয়া নির্গত অক্সিজেন অপর উৎস হলো পানি। এই প্রক্রিয়া হলো হিল প্রক্রিয়া। ভ্যান নিল সালোকসংশ্লেষণ পরীক্ষায় সালফার ব্যাকটেরিয়া ক্ষেত্রে দেখান যে সালফার ব্যাকটেরিয়া পানির পরিবর্তে H2S ও কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করে শর্করা পানি উৎপন্ন করে, কিন্তু সেখানে কোনো অক্সিজেন নির্গত হয় না, শুধু সালফার অণু নির্গত হয়। কাজে এখানেও পরোক্ষভাবে প্রমাণ করা হয় যে সালোকসংশ্লেষণের নির্গত অক্সিজেন উৎস পানি, CO2 নয়। রুবেন ও কামেন পরীক্ষা। 1941 খ্রিস্টাব্দে ক্যালিফোর্নিয়ার বিজ্ঞানী স্যামুয়েল রুবেন ও কামেন তেজস্ক্রিয় পরীক্ষায় C18 অক্সিজেন আইসোটোপ ব্যবহার করে পানি অক্সিজেন চিহ্নিত করেন। তারা পানির অক্সিজেন চিহ্নিত করেন এবং পানিতে কতগুলো শৈবাল উদ্ভিদ রেখে সালোকসংশ্লেষণ প্রক্রিয়া ফলাফল লক্ষ্য করেন। দেখা গেল যে নির্গত অক্সিজেন তেজস্ক্রিয়। এতে নিঃসন্দেহে প্রমাণিত হলো যে সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় নির্গত অক্সিজেনের উৎস পানি। তাই এই পদ্ধতিতে কার্বন ডাইঅক্সাইডের অক্সিজেনকে O2 18 দ্বারা চিহ্নিত করেন এবং স্বাভাবিক পানি ব্যবহার করে এই পরীক্ষা করা হলো। এবার দেখা গেল শর্করা পানিতে তেজস্ক্রিয় অক্সিজেন বিদ্যমান, কিন্তু সালোকসংশ্লেষণের ফলে নির্গত অক্সিজেন মোটেও তেজস্ক্রিয় নয়। কাজেই এটি নিঃসন্দেহে প্রমাণিত হলো সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় নির্গত সবটুকু উৎসই পানি। এর তারতম্য সামান্যতম অংশ কার্বন ডাইঅক্সাইড থেকে আসে না। এক্ষেত্রে সালোকসংশ্লেষণের কিছু প্রভাবক রয়েছে। এগুলির মধ্যে হলো বাহ্যিক প্রভাবক আলো, কার্বন ডাইঅক্সাইড, পানি, তাপমাত্রা। সর্বনিম্ন তাপমাত্রা 0 ডিগ্রি কাছাকাছি, সর্বোচ্চ তাপমাত্রা 45 ডিগ্রির ওপরে চলতে পারে না। কতিপয় ব্যাকটেরিয়া উষ্ণ প্রস্রাবনে নীলাভ শৈবাল 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাও এই প্রক্রিয়া চলতে পারে। তবে 45 ডিগ্রির ওপরে উঠলে বেশিরভাগ উদ্ভিদই বন্ধ হয়ে যায়। 20 ডিগ্রির নিচে সালোকসংশ্লেষণ প্রক্রিয়া কমে যায়। উদ্ভিদে ভিন্নতার উপর নির্ভর করে অপটিমাম তাপমাত্রা 22 ডিগ্রি থেকে 35 ডিগ্রি পর্যন্ত হয়ে থাকে। এছাড়া রয়েছে অক্সিজেন ঘনত্ব কমে গেলে শ্বসনের হার বেড়ে যায়। তাছাড়াও রয়েছে খনিজ পদার্থ, ক্লোরোফিলের জন্য লৌহ, ম্যাঙ্গানিজ ইত্যাদি প্রয়োজন হয়। বাইরে থেকে ভিটামিন ও অন্যান্য দ্রব্যর প্রভাবক রয়েছে। অভ্যন্তরীণ প্রভাবকের মধ্যে রয়েছে পাতার বয়স। মাঝারি বয়সে পাতা সবচেয়ে বেশি করতে পারে। পাতার অন্তর্গঠন, ক্লোরোফিল, শর্করার পরিমাণ, প্রোটোপ্লাজম এবং পটাশিয়াম অভ্যন্তরীণ গঠনের মধ্যে রয়েছে। পটাশিয়াম অভাব হলে সালোকসংশ্লেষণ প্রক্রিয়া কমে যেতে দেখা যায়।
সম্ভবত এই প্রক্রিয়া পুনর্ঘটক হিসেবে পটাশিয়াম কাজ করে। পত্ররন্ধ্র খোলাতে পটাশিয়াম ভূমিকা রাখে। এনজাইম বহু ধারাবাহিকতার বিক্রিয়ার মাধ্যমে সালোকসংশ্লেষণ প্রক্রিয়া সম্পন্ন হয়, তাই এক্ষেত্রে এনজাইমও ভূমিকা রাখে। লিমিটিং ফ্যাক্টর এই ব্যাপারে 1843 খ্রিস্টাব্দে বিজ্ঞানী লিভিক ল অফ মিনিমাম প্রস্তাব করেন। যদি একটি শরীরতাত্ত্বিক প্রক্রিয়া একটি ফ্যাক্টর দ্বারা নিয়ন্ত্রিত হয়, তবে সবচেয়ে দীর্ঘদিন সম্পন্ন ফ্যাক্টর দ্বারাই শরীর বিজ্ঞানের প্রক্রিয়ার হার নিয়ন্ত্রিত হবে, যাকে লিমিটিং ফ্যাক্টর বলে। 99.05 1905 সালে ব্ল্যাকম্যান ল অফ মিনিমাম ভিত্তি করে ল অফ লিমিটিং ফ্যাক্টর বা সীমাবদ্ধতার ফ্যাক্টর প্রকাশ করেন। এক্ষেত্রে বলা হয়, when a process is conditioned as to its rapidity by a number of separate factors, the rate of the process is limited by the pace of the slower factor. সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় তাপমাত্রা, আলো তীব্রতা এবং CO2 এর ঘনত্ব এই তিনটি লিমিটিং ফ্যাক্টর হিসেবে কাজ করে। 30 ডিগ্রি থেকে 35 ডিগ্রি তাপমাত্রা সালোকসংশ্লেষণের হার সবচেয়ে বেশি। অতএব 30 থেকে 35 ডিগ্রি তাপমাত্রা সালোকসংশ্লেষণের অপটিমাম তাপমাত্রা O2 থেকে ধীরে ধীরে উচ্চ তার তাপমাত্রা উন্নীত হলে সালোকসংশ্লেষণের হার সাথে সাথে বাড়তে থাকে এবং 30 থেকে 35 ডিগ্রি তাপমাত্রা সালোকসংশ্লেষণের হার সবচেয়ে বেশি হয়। 33 তাপমাত্রার উপরে তাপমাত্রা বাড়ানো হলে সালোকসংশ্লেষণের হার হঠাৎ কমে যায়। এটি হলো লিমিটিং ফ্যাক্টর। এক্ষেত্রে দেখা যায় সমুদ্রতলে CO2 এর ঘনত্ব 300 ppm এর উচ্চ দ্রাঘিমাংশ হাই অ্যাটিটিউডে CO2 এর ঘনত্ব কম থাকে। গম গাছে 0.15% CO2 এর ঘনত্ব সালোকসংশ্লেষণের হার সবচেয়ে বেশি থাকে। জলজ উদ্ভিদে 1.1% পর্যন্ত CO2 এর ঘনত্ব সালোকসংশ্লেষণের হার বাড়তে থাকে। সিটম্যান নিলসনের মতে কোরেলা এবং স্ক্যান্ডেস O2 উচ্চ ঘনত্ব সহ্য করার ক্ষমতা উদ্ভিদের পাতা হতে বেশি। এর CO2 উচ্চ সহ্য ক্ষমতা উচ্চ উদ্ভিদের পাতার চেয়ে বেশি। পাতায় বেশি CO2 সরবরাহ করলে পাতার ক্ষত সৃষ্টি হতে পারে। টমেটো উদ্ভিদে বেশি CO2 সরবরাহ করলে পাতায় নেক্রোটিক অঞ্চল সৃষ্টি হয়, অর্থাৎ বেশি কার্বন ডাইঅক্সাইডের কারণে এটি হয়। রাত্রিতে আলো তীব্রতা ফ্যাক্টর, সকালে সূর্যের আলো তাপ দিলে লিমিটিং ফ্যাক্টর। রাতে আলো তীব্রতা লিমিটিং ফ্যাক্টর, সকালে সূর্যের আলো শুরু হলে তাপ লিমিটিং ফ্যাক্টর। সূর্যের তাপ বাড়া থাকলে CO2 এর ঘনত্ব লিমিটিং ফ্যাক্টর হিসেবে কাজ করে। নির্দিষ্ট সময় প্রক্রিয়া O2 এবং CO2 এর অনুপাতকে সালোকসংশ্লেষণের হার বলে। একে PQ বলে। সালোকসংশ্লেষণের হার PQ সমান Q ত্যাগের পরিমাণ ও O2 ত্যাগের পরিমাণ বাই CO2 গ্রহণের পরিমাণ 1/1 = 1। এক্ষেত্রে ক্লোরোফিল তাপ, আলো ও CO2 এর সালোকসংশ্লেষণের হার নিয়ন্ত্রণ করে আলো। আলোর ক্ষেত্রে দেখা যায় আলো 100 ফুট ক্যান্ডেল হতে শুরু করে 3000 ফুট ক্যান্ডেল পর্যন্ত বাড়িয়ে সর্বোচ্চ পর্যায়ে সালোকসংশ্লেষণকে উন্নীত করা যায়। তীব্র সূর্যালোক 10,000 থেকে 12,000 পর্যন্ত ক্যান্ডেল পাওয়া যায়। কৃত্রিম পরিবেশে আলোক নিয়ন্ত্রণ করে সালোকসংশ্লেষণ ঘটানো সম্ভব। দীর্ঘদিন আলো 14 থেকে 16 ঘন্টা পর্যন্ত সময় পেলেও তা সালোকসংশ্লেষণে কোনো কাজে আসে না। অবিরাম আলো 10 থেকে 12 ঘন্টা সালোকসংশ্লেষণ সবচেয়ে বেশি পর্যায়ে পৌঁছানো সম্ভব, কারণ দিনের বেলা অবিরাম আলোতে সংশ্লেষিত সমস্ত উপাদান আলোক নিরপেক্ষ পর্যায়ে একই হারে ব্যবহার হতে পারে না। দিনের বেলার আলো 12 থেকে 16 ঘন্টা পর্যন্ত সময় পেলেও তা সালোকসংশ্লেষণে কোনো কাজে লাগে না। অবিরাম আলো হলো 10 থেকে 12 ঘন্টা সালোকসংশ্লেষণে সবচেয়ে বেশি পর্যায়ে পৌঁছানো সম্ভব। ফলে দীর্ঘ বা ছোট দিনের আলোক প্রাপ্তি ও আলোক তীব্রতা নিয়ন্ত্রণ করলে সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে শর্করা নিয়ন্ত্রণ করা যায়। তাপমাত্রা 10 থেকে 30 ডিগ্রি তাপমাত্রা সালোকসংশ্লেষণের হার কয়েক গুণ বৃদ্ধি পায়। 30 ডিগ্রি সেলসিয়াস থেকে 35 ডিগ্রি পর্যন্ত সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। CO2 বায়ুতে CO2 এর পরিমাণ 0.03 থেকে 0.04 পর্যন্ত ওঠানামা করে। পরীক্ষায় দেখা গেছে 0.9 থেকে 1% পর্যন্ত CO2 সালোকসংশ্লেষণের হারকে সর্বোচ্চ পর্যায়ে উপনীত করা যায়। এই ক্ষমতা বিভিন্ন উদ্ভিদে বিভিন্ন রকম হয়ে থাকে, যেমন 1 থেকে 1% পর্যন্ত CO2 পরিমাণ বাড়িয়ে ইত্যাদি পাওয়া গেছে 0.025 ঘনত্বে, অর্থাৎ বাড়িয়ে জলজ উদ্ভিদে সর্বোচ্চ পরিমাণ পাওয়া গেছে 1.1%-এ এবং গম জাতীয় উদ্ভিদে পাওয়া গেছে 0.15%-এ। তাছাড়া ক্লোরোফিলের ভূমিকা রয়েছে, জীবজগতের সংরক্ষণের জন্য গুরুত্ব রয়েছে। উদ্ভিদের খাদ্য প্রস্তুতিতে, প্রাণীকুল খাদ্য প্রস্তুতিতে শক্তির উৎস হিসেবে জৈব রাসায়নিক প্রক্রিয়ায়, পরিবেশ পরিশোধনে এবং উদ্ভিদের দৈহিক বৃদ্ধিতে। মানব সভ্যতার বিকাশে দেখা যায় সালোকসংশ্লেষণ না থাকলে মানুষ থাকতো না, তবু বর্তমান সভ্যতার প্রধান উপাদান অসীম। মানব সভ্যতার প্রয়োজনীয় কয়লা, পেট্রোল, রেয়ন, সেলোফোন, ফিল্ম, কাগজ, রাবার, কুইনাল, প্যারাফিন, রেসারপিন ইত্যাদি প্রত্যক্ষ পরোক্ষভাবে সালোকসংশ্লেষণের প্রক্রিয়ারই ফল।